সম্মানিত ভিউয়ার্স, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এতদিনে পরিষ্কারভাবে মুখ খুলেছেন। বোধহয় এইবার তার ধৈর্যের বাঁধ ভেঙেছে, তাই তিনি খোলাখুলিভাবে বলে দিয়েছেন এবং বলে দিয়েছেন রাগ ঢাক না রেখেই যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এতগুলো বিমান হামলা করা হলো, জেনারেল ড্যান কেইন যেটা বলেছেন তাতে ইরানকে কোনোভাবেই দুর্বল করা যায়নি। সুতরাং এখন থেকে এটা প্রমাণিত হলো যে বিমান হামলা কার্যকরী হচ্ছে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সবসময় বিমান হামলার উপরে জোর দিয়ে যাচ্ছে, সেই জন্যই অন্য কিছু চিন্তা করার প্রয়োজন এসছে বলে তিনি মনে করেন। এবং ড্যান কেইন আরও বলেছেন যে ইরানে যদি স্থলযুদ্ধ শুরু করা না হয় ইরানের বিরুদ্ধে, তাহলে ইরানকে পরাজিত করা যাবে না। তবে তিনি এটাও বলেন যে ইরানের যে বৈরী ভূমি, ইরানের যে ভূপ্রকৃতি, তাতে স্থলযুদ্ধে আমেরিকান সৈন্যরা ভালো করবে না। এবং এরই ফল হিসেবে দেখা যাচ্ছে যে কনক্লুশন হলো তিনি কনক্লুশন ড্র করেছেন এইভাবে যে এই ধরনের সংঘাত যত কমানো যায়, অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে আর যুদ্ধে জয়লাভ সম্ভব হচ্ছে না। তিনি যখন এই কথাগুলো বলেন সেখানে উপস্থিত ছিলেন সিআইএর ডাইরেক্টর, ছিলেন সেখানে মার্কো রুবিও, ছিলেন জেডি ভেন্স এবং অন্যান্য বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। এবং সেটা প্রকাশ করেছেন তুরস্কের সরকারি মিডিয়া আনাদুলো। আজকে এটা প্রকাশ করেছেন 8ই আগস্ট। আজকে তুরস্কের সরকারি মিডিয়া আনাদুলো একটি প্রতিবেদনের মাধ্যমে এই জেনারেল ড্যান কেইনের এই বক্তব্য তুলে ধরেছেন। ড্যান কেইন অনেক আগে থেকেই ইরানের বিরুদ্ধে যুদ্ধকে তিনি সঠিক মনে করেননি। এদিকে আরেকটি জিনিস ঘটেছে, সেনেট প্রস্তাব করেছে এই যুদ্ধ বন্ধ করার। আমেরিকান সেনেট প্রস্তাব করেছে ডোনাল্ড ট্রাম্প যেন পুনরায় আর এই যুদ্ধ শুরু না করে। তার কারণ আমেরিকার অর্থনীতি অত্যন্ত খারাপ অবস্থায় পৌঁছেছে এবং এর আগের ভিডিওতে বলেছি অস্ত্র ভাণ্ডার একেবারে কমে গেছে। এতটাই কমেছে যে পরবর্তী সময়ে আমেরিকার যে আভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখাই কঠিন হয়ে যাবে। সুতরাং সব কিছু মিলিয়ে এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়াটা কিন্তু অত্যন্ত দুরূহ এবং কঠিন হয়ে পড়েছে। এদিকে আজকে 208 দিন যাবৎ আমেরিকার বেশ কয়েকটা রণতরী পারস্য উপসাগরে ঘোরাঘুরি করছে, কোনো রকম এফেক্টিভ বা কার্যকরী কোনো ভূমিকা পালন করতে পারছে না। ওই রণতরীগুলোতে যেই সকল সৈনিকরা বা অফিসাররা কাজ করছে, তাদের সন্তান সন্ততি, তাদের পরিবারের সদস্যরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং এইরকম 200 পরিবার এখন আমেরিকার রাজপথে নেমেছে। এখন সব কিছু মিলিয়েই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আর পুনরায় বড় ধরনের আক্রমণ যুদ্ধে যাওয়া সম্ভব নয়, আর স্থলযুদ্ধে ইরানকে পরাজিত করা সম্ভব নয়। এটা সবাই জানে, আমরা জানি, আপনারা সবাই জানেন। তার ইরানের যে অত্যন্ত কঠিন ভূপ্রকৃতি, তার কারণেই কোনো বৈদেশিক শক্তি ইরানের মাটিতে পা রাখতে পারবে না। এখন এই অবস্থা চলতে থাকলে যেটা হয়ে গেছে, এখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থন আছে আমেরিকার কেউ বলে 34, কেউ বলে 35%। অর্থাৎ দ্রুত ট্রাম্পের জনসমর্থন কমে যাচ্ছে এবং সেই কমে যাওয়া, এই জনসমর্থন কমে যাওয়াটা আগামী মিড টার্ম নির্বাচনে বা মধ্যবর্তী নির্বাচনে এটা একটা প্রভাব ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্য রিপাবলিকানরা অতিষ্ঠ হয়ে গেছে, তারা আর যুদ্ধ চালিয়ে যেতে রাজি নয় এবং ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ থেকে বিরত রাখার প্রচুর চেষ্টা করছে এবং তারই ফলশ্রুতিতে সেনেটাররা যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে। এদিকে বাগের গালিবাফ মন্তব্য করেছেন এই জন্য যে ডোনাল্ড ট্রাম্প বারবারই আবার চুক্তির কথা বলে, বারবারই শুধু চুক্তির কথা বলে, কিন্তু চুক্তির কথা বলে
ট্রাম্প নিজেই চুক্তিতে যায় না। তাই বাগের গালিবাফ বলেছে যে আমেরিকা চুক্তির নামে নাটক করছে, কূটনীতির নামে নাটক করছে। এই ধরনের চুক্তির নামে নাটক, কূটনীতির নামে নাটক, এগুলা ইরানিরা খুব ভালো বোঝে। সুতরাং ইরান জানে কিভাবে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়। সব কিছুই ইন কনক্লুশন, অর্থাৎ সারসংক্ষেপে এটাই বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প ইনফ্যাক্ট যুদ্ধে আর জয়ী হতে পারবে না, এবং জয়ের আশায় যদি পুনরায় ইরানের উপর আক্রমণ করে তাহলে এটা হবে অত্যন্ত ভয়াবহ। এবং জয়েন্ট চিফ অফ স্টাফের যে চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের কথায় তাই প্রকাশ পেয়েছে। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। সিরিয়া থেকে একটা বড় ঘোষণা আছে, একটা বড় সংবাদ আছে। সিরিয়া এমন একটা ঘোষণা দিয়েছে যাতে ইসরায়েলের গত 40 বছরের সকল পরিশ্রম, সকল বিনিয়োগ, সবকিছু গঙ্গার জলে গিয়েছে, ব্যর্থ হয়েছে, পণ্ড হয়েছে। কি সেই ঘোষণা? সেই ঘোষণাটি সিরিয়ার সরকার নয়, দিয়েছে সিরিয়ার কুর্দিশ বাহিনীর সেনাপ্রধান মজলুম আবাদি। সিরিয়ার কুর্দিশ বাহিনীর তথাকথিত প্রধান জেনারেল মজলুম আবাদি ঘোষণা দিয়েছে সিরিয়ার কুর্দিশ সেনাবাহিনীর সবাই সিরিয়ার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের সিরিয়ার সেনাবাহিনীতে যোগদানের কাজ পরিপূর্ণরূপে সমাপ্ত হয়েছে। তাদের যে ইন্টিগ্রেশনের চুক্তি হয়েছিল গত জানুয়ারিতে, ডিসেম্বর শেষ হওয়ার আগেই সেই কাজ কমপ্লিট হয়েছে। সিরিয়ার এসডিএফ বা কুর্দি বাহিনী সিরিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার কারণে এর কি প্রভাব পড়বে, কেন এটা সারা জুলানি এবং এরদোয়ানের বিজয়, কেন এটা ইসরায়েলের পরাজয়, কেন এই ঘটনাটি ইসরায়েলের সিরিয়াতে আর কোনো খেলার সুযোগ রাখছে না, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো মানচিত্রের মাধ্যমে আজকের লাইভে। এবং সিরিয়া নিয়ে তুরস্ক ইসরায়েলের উত্তেজনা, সবশেষ পরিস্থিতি এবং নেতানিয়াহু কি বলছে, এই সব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজ। আজ 21 আগস্ট সবশেষ জিওপলিটিক্যাল সিচুয়েশন অ্যানালাইসিস করব। আমাদের সাথে যোগ দিয়েছেন ভারত থেকে মনিরুল ইসলাম, চুয়াডাঙ্গা থেকে তরিকুল ইসলাম, বিভিন্ন জেলা থেকে রাজশাহীর বাঘা পৌরসভা থেকে দেখছেন একজন ভাই, মিঠামাইন কিশোরগঞ্জ থেকে, শরীয়তপুরের ছেলে ঢাকার বনানী থেকে সালাউদ্দিন, সবাইকে স্বাগত জানাচ্ছে। প্রিয় দর্শক, ইসরায়েল সিরিয়াকে ঘিরে একটা গভীর পরিকল্পনা করেছিল। আপনারা যে মানচিত্রটি দেখছেন, এই মানচিত্রটি ছিল নেতানিয়াহুর পরিকল্পনা। কি সেই পরিকল্পনা? হলুদ যেই অংশটি, এই অংশটি কুর্দিশদের হাতে দিয়ে দেওয়া হবে, যেটা সিরিয়ার 3/1 ভাগ। শুধু 3/1 ভাগ না, সিরিয়ার সকল খনিজ সম্পদের 70 ভাগ, তেল, গ্যাস, এই সব কিছু। শুধু তাই নয়, ইসরায়েলের সীমান্ত থেকে জর্ডান এবং ইরাকের সীমান্ত হয়ে এই দিক থেকে একটা করিডোর তৈরি হবে। সেই করিডোরটা কুর্দিশ এলাকার সাথে যুক্ত হবে। এটাকে বলা হয় দাউদ করিডোর বা ডেভিড করিডোর। এবং ইসরায়েল তার ইচ্ছামতো অস্ত্র সরঞ্জাম কুর্দিশ এলাকায় পাঠাবে, আর এই কুর্দিশরা নিয়ন্ত্রণ করবে সিরিয়ার সাথে ইরান এবং তুরস্কের সীমান্ত। তাহলে চাইলেই কুর্দিশদের মাধ্যমে তুরস্ক, সিরিয়া এবং ইরান সরকারের বিরুদ্ধে একটা প্রক্সি যুদ্ধ চালাতে পারবে ইসরায়েল। পরিকল্পনাটি এমনই ছিল, কিন্তু সেই পরিকল্পনাটিকে পরিপূর্ণরূপে নস্যাৎ করে দিয়েছে তুরস্ক, সিরিয়া, এবং তাতে অল্প রক্তপাতের মাধ্যমে এই বিজয় সম্ভব হয়েছে। আমরা তুর্কিপিডিয়া লাইভে আপনাদেরকে জানিয়েছিলাম সিরিয়ান বাহিনী কিভাবে আলেপ্পো থেকে তাড়িয়ে দিয়েছিল কুর্দিশ বাহিনীকে, তারপর কিভাবে তাদের ধাওয়া করেছিল দেইর জোহর, তারপর তাদেরকে ধাওয়া করেছিল একদম তাদের কুর্দিশ এলাকা পর্যন্ত, বাধ্য করেছিল অস্ত্র সমর্পণ করতে। সেই যুদ্ধে খুব বেশি মানুষ মারা যায়নি, সেই যুদ্ধটি খুব দীর্ঘায়িত হয়নি।
হঠাৎ করে একদিন সকালে একটা অপারেশন চালিয়েছে, 2 দিনের মধ্যে কেল্লা ফতেহ। যুদ্ধগুলো এইরকম হলে রক্তপাত কম হয়, প্রাণহানি কম হয়। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অল্প কিছু যুদ্ধ করেছেন, প্রতিটি যুদ্ধে প্রাণহানির ঘটনা ঘটেছে খুবই কম, এবং সব যুদ্ধ মিলিয়ে 10,000 মানুষও মারা যায়নি, সম্ভবত 5,000 মানুষও মারা যায়নি, কিন্তু পুরো আরব জাহান ইসলামের পতাকা তোলে চলে এসেছিল। মুসলমানদের যুদ্ধগুলো এরকম, যুদ্ধ হবে অল্প সময় কিন্তু তার ইম্প্যাক্ট হবে লং লাস্টিং। অন্যদিকে ওয়েস্টের পশ্চিমাদের যুদ্ধগুলো বছরের পর বছর ধরে চলে। ইরাকে যুদ্ধ করেছে 20 বছর, কিছুই পায়নি আমেরিকা। আফগানিস্তানে যুদ্ধ করেছে 20 বছর, $3 ট্রিলিয়ন নষ্ট করেছে, কিছুই নিতে পারেনি। এবং এই যুদ্ধগুলোতে প্রচুর মানুষ নিহত হয়েছে। প্রিয় দর্শক, আজকে সিরিয়াতে যে খেলাটা দেখালো আহমেদ সারা জোলানি, সেই খেলার অনেকগুলো দিক আছে। তার মধ্যে সিরিয়ার তুরস্ক সীমান্ত থেকে এখন কোনো কুর্দিশ বাহিনী বা কোনো বাহিনীর পক্ষ থেকে তুরস্কের বিরুদ্ধে হামলা চালাবে অথবা সিরিয়ার বিরুদ্ধে হামলা চালাবে, সেই সম্ভাবনা শেষ। এখন আহমেদ সারা জোলানি এবং এরদোয়ান নিশ্চিন্ত মনে নজর দিতে পারবে সিরিয়ার সাথে ইসরায়েলের যে সীমান্ত রয়েছে, গোলান মালভূমির দিকে। সিরিয়ার দারা এলাকা যেটা ইসরায়েল দখল করার চেষ্টা করছে, সিরিয়ার সুয়াইদা এলাকা যে এই জায়গাটা ইসরায়েলের প্রক্সি গ্রুপ দ্রুজ মিলিশিয়ারা দখল করে রেখেছে। ঠান্ডা মাথায় পরবর্তী চাল চালছে সিরিয়া, এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ইসলামাবাদে। সিরিয়া তুরস্কের পাশাপাশি পাকিস্তানের সাথেও সুদৃঢ় সম্পর্ক তৈরি করছে। গত 19 বছরের মধ্যে এই প্রথম সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে গিয়েছে এবং সেখানে ব্যাপক সংবর্ধনা পেয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবার সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ সারা জুলানিকেও ইসলামাবাদে দাওয়াত দিয়েছে। চলুন একটা প্রতিবেদন দেখে আসি। الزيارة التاريخية وحضرتك يعني مختص في الشأن الباكستاني، كيف تتابع زيارة معالي وزير الخارجية والمغتربين أسعد حسن الشيباني إلى العاصمة البلدية؟ সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে খুবই আন্তরিক পরিবেশে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দীর্ঘ বৈঠক হয়েছে এবং সিরিয়াকে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। আগামী সময়গুলোতে যদি সিরিয়াকে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের যে আহ, জোট রয়েছে সেই জোটের ভেতরে অন্তর্ভুক্ত করা হয়, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমন একটা সম্ভাবনা নিয়ে কাজ চলছে। তাহলে যেটা হবে, সিরিয়ার ভূখণ্ডে আক্রমণ করা মানে পাকিস্তান, তুরস্ক, সৌদিতে আক্রমণ করা হবে। সুতরাং ইসরায়েলের জন্য খেলাটা সহজ হবে না। ঠান্ডা মাথায় পরবর্তী কৌশল নির্ধারণে কাজ করছে তুরস্ক, সৌদি, পাকিস্তান এবং মিশর। সবাই মিলে সিরিয়ার পাশে আছে এবং সিরিয়াকে নতুন করে কোনো ব্যাটেল ফিল্ডে তৈরি না করা, সিরিয়াতে নতুন করে কোনো রক্তপাত না করা, সিরিয়ার মানুষকে আবারও যেন নিজের দেশ ছেড়ে পালাতে না হয়, সেই বিষয়টা নিশ্চিত করা। সে কারণেই নেতানিয়াহুর কোনো উস্কানিতে পা দিচ্ছে না কেউ, বরং নিজস্ব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এদিকে নেতানিয়াহু নির্বাচনী ক্যাম্পেইনকে সামনে রেখে একটা খালি এয়ারপোর্টে হামলা চালিয়ে বীরত্ব জাহির করেছে এবং নেতানিয়াহু বলছে যে তুরস্কের সৈন্যরা যেন কোনোভাবে সিরিয়াতে ঘাঁটি না গাড়তে পারে, সেজন্য ওই আক্রমণ। কি বলছে নেতানিয়াহু, একটু শুনে আসে। Don't. המסר עבר? המסר עבר, אבל אנחנו לא נסבול התבססות צבאית טורקית שיורדת דרומה, כי היא מאיימת עלינו. את זה העברנו באופן כללי. עכשיו אנחנו ראינו שיש כוונה של טורקיה להתבסס בשדה תעופה דרומית לקו שלה, קרוב לחלב, והעברנו מסר. איך אגיד לך את המסר? Don't. המסר עבר? המסר עבר, אבל כנראה שלא לא שמעו אותו, אז নেতানিয়াহু বলছে, আমরা তুরস্ককে একটা শিক্ষা দিতে চেয়েছি, তুরস্ক যেন সিরিয়ার ভেতরে সৈন্য না পাঠায়। সাংবাদিক জিজ্ঞেস করেছে, তুরস্ক কি আপনার মেসেজ গ্রহণ করেছে? নেতানিয়াহু বলছে, মনে হয় না তারা আমার মেসেজ গ্রহণ করেছে।
অর্থাৎ তুরস্ক সিরিয়াতে যেভাবে অস্ত্র পাঠাচ্ছে, যেভাবে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করছে, তুরস্ক সেটা কন্টিনিউ করে যাবে। নেতানিয়াহু এখানে তুরস্ককে খুব একটা বাধা দিতে পারবে না। এখন প্রশ্ন হলো, তুরস্কের সেনাবাহিনী সিরিয়াতে আছে কিনা? তুরস্কের সেনাবাহিনী সিরিয়াতে আছে। তুরস্ক সিরিয়ার অন্তত 5% এলাকাতে তাদের সেনাবাহিনী মোতায়েন করে রেখেছে বাশার আল আসাদের সময় থেকে। এই যে আলেপ্পো শহরের আশেপাশে ইদলিবে তুরস্কের ব্যাপক সৈন্য মোতায়েনের যে ছবিটি রয়েছে, তুরস্ক সরাসরি সেনাবাহিনী মোতায়েন করে আহমেদ সারা জোলানি সহ ফ্রি সিরিয়ান আর্মিকে প্রোটেকশন দিয়েছে। এবং সিরিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধে মজলুম মানুষদের পাশে দাঁড়িয়েছিল তুরস্ক। শুধু নিজের ভূখণ্ড খুলে দেয়নি, নিজের সেনাবাহিনীকে দিয়েও প্রোটেকশন দিয়েছে। যারা সিরিয়ার বিষয়গুলো জানেন তারা জানবেন যে সিরিয়ার যে মানচিত্র, সেটা একদিনে তৈরি হয়নি। গত 10 বছর সিরিয়া পরাশক্তিদের খেলার একটা মাঠে পরিণত হয়েছিল। সিরিয়ার মধ্যে রাশিয়ার সৈন্য ছিল, সিরিয়ার মধ্যে আমেরিকান সৈন্য ছিল, সিরিয়ার মধ্যে ইরানি সৈন্য ছিল। তুরস্ক এবং আহমেদ সারা জোলানি একে একে সবাইকে প্যাকেট করে বাড়িতে পাঠিয়েছে। ইরানি মিলিশিয়াদেরকে ইরানে পাঠিয়েছে, রাশিয়ান সৈন্যদেরকে রাশিয়া পাঠিয়েছে, আমেরিকান সৈন্যদেরকে আমেরিকা পাঠিয়েছে। এখন অল্প কিছু ইসরায়েলি সৈন্য এবং দ্রুজ বিদ্রোহী মিলিশিয়া আছে, তাদের জন্য সময় মতো তাদের আপন ঠিকানায় পাঠানো হবে। গত 10 বছরে সিরিয়াতে কি হয়েছে? এই যে লাল মানচিত্রটি একসময় পুরো সিরিয়া বাশার আল আসাদের দখলে ছিল, তারপর সেখানে বিদ্রোহ শুরু হয় 11-12 সালে। সবুজ মানচিত্রটি দেখা যাচ্ছে বিদ্রোহীরা বিশাল এলাকা জয় করে নেয়। তখনই রহস্যজনকভাবে উত্থান হয় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর মদতপুষ্ট আইএস নামক একটা গোষ্ঠীর, যারা, খেয়াল করুন, সবুজ এলাকাগুলো দখল করছে। অর্থাৎ সিরিয়ার জনগণ যে এলাকাটা বাশার আল আসাদ থেকে মুক্ত করেছিল, সেই এলাকাটা তারা দখল করেছিল এবং এই এলাকাটা দখল করে তারা কুর্দিশদের হাতে তুলে দেয়। একটা নাটক চলছিল। আমেরিকা এই যে হলুদ জায়গাটা, অল্প কিছু এলাকা কুর্দিশদের ছিল, এই এলাকাটা আসলে বিদ্রোহীদের কাছ থেকে নিয়ে আইএসকে দেয়া হয়, আইএস এর কাছ থেকে নিয়ে কুর্দিশদেরকে দেয়া হয় এবং পরবর্তীতে স্বপ্ন দেখা হয় কুর্দিশদেরকে সিরিয়ার একটা বিশাল এলাকা দিয়ে দিবে এবং কুর্দিশরা সিরিয়ার জনগণের মাত্র 5%, কিন্তু সিরিয়ার ভূখণ্ডের 30% তাদেরকে দিয়ে দেওয়া হবে। সিরিয়ার খনিজ সম্পদের 70% তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং কুর্দিশরা সিরিয়ার তেল গ্যাস বিক্রি করে এই টাকা আসলে ইসরায়েলকে দিচ্ছিল। ইসরায়েল থেকে তারা অস্ত্র কিনছিল। হলুদ কালার যে মানচিত্রটা দেখছেন, এই পুরো এলাকার তেল গ্যাসের টাকা আমেরিকা এবং ইসরায়েলের পকেটে যাচ্ছিল এবং বিদ্রোহীরা কোণঠাসা হয়ে তুরস্কের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল। এই জায়গা থেকে খেলাটাকে পরিপূর্ণরূপে চেঞ্জ করে দিয়েছে এরদোয়ান এবং আহমেদ সারার নীরব ঠান্ডা মাথার খেলা। মাঠে অনেক খেলোয়াড় ছিল, আমেরিকা ছিল, রাশিয়া ছিল এবং কারোর সাথেই সরাসরি সংঘাতে না যেয়ে ধাপে ধাপে ধীরে ধীরে খেলেছে। এটা একটা টেস্ট সিরিজ, এখানে তাড়াহুড়া করার কিছু নেই। যারা ইসরায়েলের অ্যাটাকের পর তুরস্ক কেন সাথে সাথে অ্যাকশন নিচ্ছে না বলছেন, তাদের মনে করার কোনো কারণ নেই যে তুরস্ক চুপ করে আছে বলেই তুরস্ক কিছু করছে না। তুরস্ক গত 5 বছর আগে যে চিত্র ছিল সেটা পরিবর্তন করেছে। আপনারা যদি 2030 সাল 2035 সাল দেখেন, শুধুমাত্র সিরিয়া না, পরিবর্তন আসছে জর্ডানে, পরিবর্তন আসছে ফিলিস্তিনে, পরিবর্তন আসছে লেবাননে। অপেক্ষা করুন। এবং শেষমেশ এই মানচিত্রটাকে বদলাতে মাত্র 6 থেকে 7 দিন লেগেছে আহমেদ সারা জোলানির। তুরস্কের এয়ার সাপোর্ট নিয়ে আহমেদ সারা জোলানি বাহিনী যে অপারেশন শুরু করেছিল বাশার আল আসাদের বাহিনীর বিরুদ্ধে, বাশার আল আসাদ বাহিনী পালানোর কোনো পথ পায়নি। তারা শেষ পর্যন্ত যে মামার বাড়ি মস্কোতে উঠেছে। বাশার আল আসাদ মস্কো পালিয়ে যাওয়ার পর আর একটা সাউন্ড করে تحررت سوريا بفضل الله أولا ثم بفضل كل إنسان ناضل في الداخل والخارج এবং এখন সেই মানচিত্রটা আর হলুদও নেই, পুরো সিরিয়ার মানচিত্র সবুজ। সিরিয়ার মাত্র 1% জায়গা ইসরায়েল দখল করে রেখেছে এবং ইসরায়েল থেকে এটাকেও ফেরত নেয়ার জন্য সিরিয়া তাড়াহুড়া করছে না, সময় মতো সিরিয়া অ্যাকশনে যাবে।
ইন্টারেস্টিং বিষয় হলো যেই কুর্দিশ বাহিনী সিরিয়ার বাহিনীতে যোগ দিয়েছে, তাদেরকে যদি এখন ইসরায়েলের সীমান্তে পাঠানো হয় যে যাও ওই জায়গাটা আমাদের ইসরায়েল দখল করে রেখেছে, সেখানে ব্যাটেল জয়েন করতে হবে, যুদ্ধে যেতে হবে, কি করবে মামুর বেটারা? এতদিন তারা ইসরায়েলের হয়ে সিরিয়া তুরস্কের বিরুদ্ধে লড়াই করেছে, এখন আগামী দিনে তাদেরকে পাঠানো হতে পারে যা যুদ্ধ তো আর কোথাও নেই, যুদ্ধ আছে গোলান মালভূমিতে, তোমাদেরকে সেইখানে মোতায়েন করা হলো। তখন দেখা যাবে এই কুর্দিশদেরকে কতটুকু সমাদর করে ইসরায়েল। প্রিয় দর্শক, তুরস্ক নীরবে তার শক্তি বৃদ্ধি করছে, তার শক্তির পরীক্ষা করছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী এই সময় তুরস্কের গোলজুকে তুরস্কের সাবমেরিন ইউনিটগুলো পরিদর্শনে গিয়েছেন। Merhaba. Nasılsınız? Sizler de sağ olun. 950 biraz bekle। প্রিয় দর্শক, তুরস্কের এডমিরাল নৌবাহিনীর প্রধান তিনি বলেছেন Gelişmeler kapsamında Gazze'deki ağır insani durumun giderilmesi ve yeniden inşa sürecinin önünün açılması, bölgede kalıcı barış ve তুরস্কের নৌবাহিনীর প্রধান তিনি বলেছেন ইসরায়েল এই অঞ্চলে কি করছে আমরা পরিপূর্ণরূপে অবগত। ইসরায়েল লেবাননের সাথে নিজেরা শান্তি চুক্তি স্বাক্ষর করেছে, তারপর লেবাননে প্রতিদিন বোম্বিং করছে। ইসরায়েল নিজে গাজা চুক্তি স্বাক্ষর করেছে, এখন গাজা চুক্তি মানতে চাইছে না। ইসরায়েল প্রতিনিয়ত গাজায় হামলা করছে, আমরা চোখ বন্ধ করে নেই, এবং এই অঞ্চলে কি হচ্ছে সেটা আমরা সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরেছি। তুরস্ক এই মুহূর্তে ভূমধ্যসাগর, পূর্ব ভূমধ্যসাগরের সবচেয়ে বড় সাবমেরিন বহরের মালিক। তুরস্কের সাবমেরিন গুলো সমুদ্রের তলদেশ দিয়ে শত্রুর খুব কাছাকাছি আছে, ঘুরে আসছে, আসা যাওয়া করছে, এবং সিরিয়া তুরস্কের নিয়ন্ত্রণ বা প্রভাবে চলে আসার কারণে সিরিয়ার সমুদ্র সীমায় তুরস্কের যুদ্ধজাহাজ যাচ্ছে, সিরিয়ার সমুদ্রের তলদেশেও তুরস্কের যুদ্ধজাহাজ সাবমেরিন আসা যাওয়া করছে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যখন পাকিস্তান সফরে গিয়েছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, তার আগে আগে সিরিয়ার একটা বড় ঘোষণা দিয়েছে, আমরা যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে সিরিয়াতে পারমাণবিক বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে এবং সিরিয়া শান্তির উদ্দেশ্যে নিজের দেশের ভিতরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সকল ধরনের প্রযুক্তি ব্যবহারের অধিকার রাখে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সেই ভূমিকাটা দেখুন, ঘোষণাটা مواد দেখুন। نووية في موقع غير معلن وأنها ستبقى في العهدة الوطنية السورية. প্রিয় দর্শক, এই মুহূর্তে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে যে ভ্রাতৃত্ব ইসরায়েলের, সেটা তাকিয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই। ইসরায়েল বলছে সিরিয়ার ভেতরে তুরস্কের সৈন্য যেন না আসতে পারে, সিরিয়ার ভিতরে সিরিয়ার সৈন্য থাকলেই এনাফ। সিরিয়ার সৈন্যদের ইমান, সিরিয়ার সৈন্যদের প্রশিক্ষণ, সিরিয়ার সৈন্যদের প্রযুক্তি কোনো অংশে তুরস্ক থেকে কম নয়। তুরস্ক নিজে সিরিয়ান সেনাবাহিনীকে ট্রেনিং করছে। এই সেনাবাহিনী গত 10 বছর আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে, ইরানের মিলিশিয়াদের বিরুদ্ধে যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত। এই সেনাবাহিনী তুরস্কের সেনাবাহিনীর চেয়েও বেশি ইমানদার, তাদের ইমান অটল পাহাড়ের মতো মজবুত। তারা একটা হুকুম পেলে তারা যে কোনো সময় মার্চ করতে পারে একদম গোলান মালভূমির দিকে, কিন্তু মোক্ষম সময়ের অপেক্ষা, সেই সময়ের জন্য প্রস্তুতি চলছে। আপনাদের বেশ কয়েকটা প্রশ্ন আছে, আমি দুই একটি প্রশ্নের উত্তর দিব। একজন জিজ্ঞেস করেছেন তুরস্কের জাতীয় ঐক্য কতটা শক্তিশালী। তুর্কিরা রাজনৈতিকভাবে নানা মতের, নানা পথের, নানা ধর্মের মানুষও আছে, কিন্তু নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসলে তুরস্কের সকল দল একসাথে হয়ে যায়। বিভিন্ন ক্রাইসিসে আমরা এই বিষয়টি দেখেছি, এবং তুরস্কের কোনো মিলিটারি সদস্য শহীদ হলে তার জন্য সকল দলের সদস্যরাই শোক জ্ঞাপন করে। এই জায়গায় বলা যায়
বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে তুরস্কের জাতীয় ঐক্য অনেক সুদৃঢ়। একজন প্রশ্ন করেছেন ইরানের বিরুদ্ধে যে অবরোধ দিচ্ছে সেই অবরোধে ইরান কিভাবে ট্যাকেল দিবে। ইরানের বিরুদ্ধে অবরোধ নতুন নয়, আমেরিকা গত 20-30 বছর ধরেই ইরানের বিরুদ্ধে অবরোধ দিচ্ছে। এখন অবরোধটা ইরানের বিরুদ্ধে নয়, অবরোধটা অন্যান্য দেশের বিরুদ্ধে। যদি কোনো দেশ ইরানের সাথে ব্যবসা করে তাহলে সেই দেশকে আহ অবরোধ দিবে বা বিভিন্ন শাস্তি দিবে আমেরিকা। এই জায়গায় যে কৌশলটা হবে সেটা হলো রিসেলিং। ধরেন ইরানের প্রোডাক্ট তুরস্কে আসবে, তারপর সেটা মেড ইন তুর্কি হয়ে আমেরিকায় চলে যাবে। আবার আমেরিকার প্রোডাক্ট তুরস্কে আসবে, তারপরে এটা নর্মাল প্রোডাক্ট হিসেবে ইরানে চলে যাবে। ঠিক একই কৌশলে পাকিস্তান, তুরস্ক এবং এতদিন আমিরাতের সাথে ব্যবসার মাধ্যমে সারা বিশ্বের সাথে ব্যবসা করছিল ইরান। আমিরাতের সাথে ব্যবসা বন্ধ হলেও তুরস্ক পাকিস্তানের সাথে ব্যবসা চালু আছে। সুতরাং খুব বেশি টেনশন করার কিছু নেই। একজন প্রশ্ন করেছেন এটা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হলো কুর্দিশ যোদ্ধাদের সিরিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া, কারণ এরা হলো বিশ্বাসঘাতক। এরা আগামী দিনে তুরস্কের সাথে বা ইসরায়েলের সাথে যুদ্ধ বাঁধে তারা অনেক কিছু করতে পারে। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই 10,000 বাহিনীকে যদি আলাদা রাখা হতো তারা অনেক বড় হুমকি থাকতো। এখন তারা প্রতিদিন সিরিয়ার সৈন্যদের সাথে সাথে রেফরাইট করবে, সিরিয়ার সৈন্যদের সাথে দৌড়াবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। ফজরের নামাজ কাজা করার কোনো সুযোগ নেই। সিরিয়ার মিলিটারি খুবই স্ট্রিক্টলি নামাজ মেনটেন করে। তো এই সেনাদের একটা অংশ কিন্তু কুর্দিশ, সবাই কুর্দিশ না। এসডিএফ বাহিনীর মধ্যে অনেক আরব সৈন্য আছে যারা ইতিমধ্যেই এসডিএফ বাহিনীর সাথে তাদের সম্পর্ক ছিন্ন ঘোষণা করেছে। এবং কুর্দিশদের মধ্যেও সবাই যে ইসলাম বিরোধী এমন নয়, অনেকেই নানা প্রোপাগান্ডার কারণে কুর্দিশ বাহিনীতে যোগ দিয়েছিল। তারা অনেকেই ভালো মুসলমান এবং সিরিয়ান সৈন্যদের সাথে থেকে অনেকেই আবার সঠিক পথে ফিরে আসবে বলে আমাদের বিশ্বাস। আর বাকি যারা থাকবে তাদেরকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে। সিরিয়ার ক্যান্টনমেন্টের ভিতরে তাদেরকে যতটা নজরদারিতে রাখা যাবে বাইরে সেটা যেত না। সুতরাং সিরিয়ার গোয়েন্দা সংস্থা তাদের বিষয়টা দেখবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আজকের লাইভটি আর বড় করছি না। আমরা আশা করব সিরিয়া যেভাবে সমগ্র কুর্দিশ ভূখণ্ডকে নিজের ভূখণ্ডের সাথে যুক্ত করেছে, অচিরেই সিরিয়ার দারা প্রদেশ, সিরিয়ার সুয়াইদা প্রদেশ এবং সর্বশেষ ফাইনাল খেলায় গোলান মালভূমিও সিরিয়ার সাথে যুক্ত করবে। সেই দিনের সেই সুসংবাদ নিয়ে আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।